ঢাকার ব্যস্ত শহরটাকে দূর থেকে দেখলে মনে হয় এক বিশাল যন্ত্র। অবিরাম শব্দ, গাড়ির হর্ন, মানুষের ছুটে চলা আর অগণিত আলো। সেই যন্ত্রের ভেতরেই বাস করত আরিয়ান। বয়স 23, বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্র। পড়াশোনায় মাঝারি মানের হলেও তার মনটা ছিল অদ্ভুত রকমের স্বাধীনচেতা। বইয়ের পাতার চেয়ে তার বেশি টান ছিল আকাশের দিকে তাকিয়ে থাকা কিংবা শহরের ভিড়ের মাঝেও কোথাও একটুখানি নির্জনতা খুঁজে পাওয়া। আরিয়ানের বাসা ছিল ঢাকার এক পুরনো এলাকায়। বাবা সরকারি চাকরিজীবী, মা গৃহিণী। পরিবারে কোনো অভাব ছিল না, কিন্তু আরিয়ানের মনে সবসময় একটা অজানা শূন্যতা কাজ করত। পড়াশোনা, পরীক্ষা, ক্লাস সব ঠিকঠাক চললেও মাঝে মাঝে সে অনুভব করত তার ভেতরে যেন অন্য কোনো ডাকে সাড়া দেওয়ার আকাঙ্ক্ষা জেগে উঠছে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তার বন্ধুদের একটি ছোট্ট দল ছিল, রাফি, তানিম আর সজীব। চারজনের বন্ধুত্ব বেশ পুরনো। ক্লাস শেষে তারা প্রায়ই ক্যাম্পাসের পুরনো গাছটার নিচে বসে গল্প করত। সেই দিনও বিকেলে ঠিক তেমনই বসেছিল তারা। রাফি হঠাৎ বলল, শোন, এই সেমিস্টার শেষ হতে চলেছে, একটা ট্রিপ দিলে কেমন হয়? তানিম সঙ্গে সঙ্গে উৎসাহিত হয়ে উঠল, ট্রিপ মানে কক্সবাজার? সজীব মাথা নেড়ে বলল, না ভাই, ওখানে তো সবাই যায়, একটু অন্যরকম কিছু করা যাক। রাফি হাসল, তার চোখে দুষ্টুমি ঝিলিক দিল, বান্দরবানের গভীরে যাবি? একদম পাহাড়ি ট্রেকিং। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আরিয়ানের বুকের ভেতর কেমন যেন দোলা দিয়ে উঠল। বান্দরবান নামের মধ্যেই যেন পাহাড়ের গন্ধ, অরণ্যের ছায়া আর দূর থেকে ভেসে আসা ঝর্ণার শব্দ লুকিয়ে আছে। সে ধীর স্বরে বলল, গভীরে মানে কতটা গভীরে? বান্দরবান বলল, একদম ট্যুরিস্ট স্পট ছেড়ে, লোকাল গাইড নিয়ে জঙ্গলের ভেতরে, 3-4 দিনের ট্রিপ। আরিয়ান কিছুক্ষণ চুপ করে রইল, তার চোখ যেন দূরে কোথাও চলে গেল। ছোটবেলা থেকেই সে পাহাড় ভালোবাসত। বইয়ে পড়া, ছবিতে দেখা পাহাড়ের প্রতি তার আলাদা টান ছিল। মনে হতো পাহাড়ের নীরবতার মধ্যে হয়তো সে নিজের ভেতরের সেই অজানা শূন্যতার উত্তর খুঁজে পাবে। সে ধীরে ধীরে বলল, আমি রাজি। তার কথায় বাকিরাও চিৎকার করে উঠল। মুহূর্তেই পরিকল্পনা শুরু হয়ে গেল। কবে যাবে, কিভাবে যাবে, কোথায় থাকবে, সব নিয়ে উত্তেজিত আলোচনা চলল। সেদিন রাতে বাসায় ফিরে আরিয়ান অদ্ভুত রকম আনন্দ অনুভব করছিল। জানলার পাশে দাঁড়িয়ে সে ঢাকার আলো ঝলমলে আকাশের দিকে তাকিয়ে রইল। মনে হলো এই শহরের সীমা ছাড়িয়ে কোথাও তাকে ডাকছে কেউ, অদৃশ্য, অচেনা কোনো আহ্বান। পরের সপ্তাহ জুড়ে প্রস্তুতি চলল। ব্যাকপ্যাক, ট্রেকিং জুতো, প্রয়োজনীয় ওষুধ, শুকনো খাবার সবকিছু ঠিকঠাক করা হলো। আরিয়ান নিজের ব্যাগ গোছাতে গিয়ে বারবার পাহাড়ের ছবি কল্পনা করছিল। মনে হচ্ছিল এই যাত্রা শুধু একটি ভ্রমণ নয়, যেন তার জীবনের কোনো নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। যাত্রার দিন ভোরে তারা রওনা দিল। বাসের জানলার পাশে বসে আরিয়ান তাকিয়ে রইল বাইরে। শহরের কংক্রিট ধীরে ধীরে মিলিয়ে গেল। রাস্তার পাশে সবুজ মাঠ, ছোট ছোট নদী, দূরের গাছপালা চোখে পড়তে লাগল। রাফি মজা করে বলল, দেখিস, এই ট্রিপ আমাদের লাইফ টাইম মেমোরি হবে। আরিয়ান হালকা হেসে বলল, হয়তো আরও কিছু হয়ে যাবে। তার নিজের কথাতেই সে একটু চমকে উঠল। কেন যেন মনে হলো এই যাত্রা তার জীবনে এমন কিছু নিয়ে আসবে যা সে এখনও কল্পনাও করতে পারেনি। বান্দরবানে পৌঁছানোর পর প্রথম যে জিনিসটা তাদের মুগ্ধ করল তা হল নীরবতা। ঢাকার কোলাহলের পর এই শান্ত পরিবেশ যেন অন্য এক পৃথিবী। চারিদিকে সবুজ পাহাড়, আকাশের নীল আর দূরে কোথাও ঝর্ণার ক্ষীণ শব্দ। তারা একটি ছোট্ট রিসোর্টে উঠল। ব্যাগ রেখে বিকেলের মধ্যেই কাছাকাছি একটি পাহাড় চূড়ায় উঠতে গেল। পথটা সহজ ছিল না, কিন্তু উপরে উঠে যে দৃশ্য চোখে পড়ল তা দেখে সবাই স্তব্ধ হয়ে গেল। সূর্য তখন অস্ত যাচ্ছিল। পাহাড়ের পর পাহাড় সোনালি আলোয় ভেসে যাচ্ছে। আরিয়ান চুপচাপ দাঁড়িয়ে রইল। তার মনে হচ্ছিল এই সৌন্দর্যের মধ্যেই যেন কোনো রহস্য লুকিয়ে আছে। বাতাসের মধ্যে এক অদ্ভুত শীতলতা, যেন অরণ্য নিজেই কোনো গোপন কথা ফিসফিস করছে। রাতে তারা আগুন জ্বেলে গল্প করল। হাসি আনন্দে সময় কেটে গেল। কিন্তু গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ল, আরিয়ান তখনও জেগেছিল। বারান্দায় দাঁড়িয়ে এসে অন্ধকার পাহাড়ের দিকে তাকিয়ে রইল। হঠাৎ তার মনে হলো দূরের জঙ্গলের ভেতর থেকে যেন ক্ষীণ এক আলোর রেখা ভেসে উঠল।
সে চোখ মুছে আবার তাকালো। কিছুই নেই, হয়তো কল্পনা। তবুও তার বুকের ভেতর কেমন যেন অজানা কৌতূহল জন্ম নিল। পরের দিন সকালটা ছিল নির্মল। কুয়াশা ধীরে ধীরে সরছে, পাহাড়গুলো পরিষ্কার দেখা যাচ্ছে। তারা সিদ্ধান্ত নিল আজ একটু গভীরে যাবে। লোকাল গাইড ঠিক করা হলো। জঙ্গলের ভেতরে ঢুকতেই পরিবেশ বদলে গেল। চারিদিকে সবুজ ঘন গাছ, উঁচু গাছ, অদ্ভুত পাখির ডাক। সূর্যের আলো কষ্টে মাটিতে পৌঁছাচ্ছে। আরিয়ান হাঁটতে হাঁটতে বারবার থেমে যাচ্ছিল। তার মনে হচ্ছিল এই অরণ্যের প্রতিটি গাছ, প্রতিটি ছায়া যেন তাকে চিনে খেলেছে। রাফি বলল, এইভাবে তাকিয়ে থাকলে কিন্তু হারিয়ে যাবি। আরিয়ান হেসে বলল, হারিয়ে গেলে মন্দ কি? বন্ধুরা হেসে উঠল, কিন্তু তার কথার ভেতরে যে এক অদ্ভুত সত্য লুকিয়ে আছে তা কেউ বুঝল না। দিনটা আনন্দেই কাটল। সন্ধেবেলায় ফিরে এসে তারা ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়ল। কিন্তু আরিয়ানের মনে কেমন যেন অস্থিরতা কাজ করছিল। সে জানত না কেন, তবে মনে হচ্ছিল এই পাহাড়ের গভীরে তার জন্য কিছু অপেক্ষা করছে। তৃতীয় দিনের সকালটা যেন অন্যরকম হবে, এই অনুভূতিটা তার ভেতরে ধীরে ধীরে জন্ম নিচ্ছিল। সে জানত না সামনে কি আছে, জানত না এই অরণ্যের গভীরে তার জীবন কোন অদৃশ্য মোড় নিতে চলেছে। কিন্তু পাহাড় যেন তাকে ডাকছিল, নীরবে, অদৃশ্যভাবে। আর সেই ডাকে সাড়া দেওয়ার জন্য তার মন প্রস্তুত হয়ে উঠছিল অজান্তেই। তৃতীয় দিনের সকালটা অন্যরকম ছিল। আগের 2 দিনের হাসি, ছবি তোলা, পাহাড়ে ওঠা সব কিছুর মাঝেও আজ যেন বাতাসে অদৃশ্য এক ভারী ভাব লেগে আছে। সূর্য উঠেছে, কিন্তু আলোটা কেমন ফিকে। দূরের পাহাড়গুলো নীলচে কুয়াশায় ঢাকা। রিসোর্টের বারান্দায় দাঁড়িয়ে আরিয়ান গভীরভাবে জঙ্গলের দিকে তাকিয়েছিল। তার বুকের ভেতর অদ্ভুত একটা টান কাজ করছিল, যেন কেউ তাকে ডাকছে। কোনো শব্দ নেই, তবুও একটা অদৃশ্য আহ্বান আছে। রাফি ঘর থেকে বের হয়ে বলল, এই ব্যাগ গুছিয়েছিস? আর আধ ঘন্টার মধ্যে রওনা দিব। আরিয়ান চমকে তাকালো। হ্যাঁ, গুছাচ্ছি। কিন্তু সে জানত তার মন পুরোপুরি এখানে নেই। খাওয়া দাওয়া শেষ করে সবাই ব্যাগ প্রস্তুত করল। গাইডও এসে গেছে। ঠিক তখনই আরিয়ান হঠাৎ বলল, তোরা একটু দাঁড়া, আমি সামনের ট্রেলটা ধরে একটু হাঁটতে চাই, বেশি দূরে যাব না। তানিম বিরক্ত হয়ে বলল, আজ আবার নতুন কি শুরু করলি? কালই তো বলছিলাম বেশি ভেতরে যাস না। সে শান্ত স্বরে বলল, কিছু হবে না, আধ ঘন্টা, ফিরেই আসব। বন্ধুরা একে অপরের দিকে তাকালো। শেষ পর্যন্ত তারা ভাবল কাছেই যাবে। আরিয়ান একাই জঙ্গলের পথে হাঁটা শুরু করল। প্রথম দিকে পথটা চেনা ছিল, আগের দিন যে জায়গা পর্যন্ত গিয়েছিল তার আশপাশেই। কিন্তু ধীরে ধীরে সে একটু বাঁ দিকে ঘুরল। পথটা সরু হতে লাগল, গাছগুলো আরও উঁচু, আরও ঘন। বাতাসে এক ধরনের স্যাঁতস্যাঁতে গন্ধ, মাটিতে পড়ে থাকা শুকনো পাতা, মাঝে মাঝে ভাঙা ডাল। সে হাঁটতে হাঁটতে বুঝতেই পারল না কখন পরিচিত পথ ছেড়ে অচেনা অঞ্চলে ঢুকে পড়েছে। হঠাৎ সে থামল। চারপাশে অস্বাভাবিক নীরবতা। পাখির ডাক নেই, বাতাসের শব্দ যেন কমে গেছে। তার বুকের ভেতর ধকধক করতে লাগল। সে পেছনে ফিরে তাকালো, কিন্তু কোন দিক দিয়ে এসেছে তার বোঝা যাচ্ছে না। চারপাশে একই রকম গাছ, একই রকম ছায়া। ফিরে যাই, সে নিজের মনে বলল। কিন্তু যেদিকে ফিরতে চাইল সেই দিকেও একই রকম লাগল। হঠাৎ ডান দিকের ঝোপে ভারী কিছু নড়ে উঠল। সে চমকে তাকালো। ঝোপ সরিয়ে ধীরে ধীরে বেরিয়ে এলো একটি বন্য প্রাণী। আকারে বড়, চোখ দুটো অস্বাভাবিক উজ্জ্বল, ক্ষুধার্ত, সতর্ক দৃষ্টি। মুহূর্তের মধ্যে আরিয়ানের গা শিউরে উঠল। সে ধীরে ধীরে পেছাতে লাগল। প্রাণীটি দাঁড়িয়ে রইল, তারপর এক লাফে সামনে এগিয়ে এলো। আরিয়ান দৌড় দিল। তার পা শুকনো পাতায় পিছলে যাচ্ছিল, ডাল ভেঙে শব্দ হচ্ছিল। প্রাণীটির ভারী পায়ের শব্দ পেছনে শোনা যাচ্ছিল। হঠাৎ তার কাঁধে তীব্র আঘাত লাগল। প্রাণীটির নখ ছুঁয়ে গেল। ব্যথায় তার মুখ দিয়ে চিৎকার বেরিয়ে এলো। সে পাশের একটা ডাল তুলে প্রাণীটার দিকে আঘাত করল। প্রাণীটি সামান্য সরে গেল, কিন্তু আবার ঝাঁপিয়ে পড়ল। এবার তার হাতে গভীর আঁচড় পড়ল। রক্ত গড়িয়ে পড়তে লাগল। ভয় আর যন্ত্রণায় তার মাথা ঝাপসা হয়ে যাচ্ছিল। সে মরিয়া হয়ে দৌড়াতে লাগল। সামনে একটা ঢালু পথ, দৌড়াতে গিয়ে পা পিছলে পড়ে গেল। মাথা শক্ত পাথরে আঘাত লাগল। সবকিছু ঘুরপাক খেতে লাগল। প্রাণীটি ধীরে ধীরে এগিয়ে আসছিল। মাটিতে পড়ে থাকা অবস্থায় আরিয়ান বুঝতে পারছিল আর শক্তি নেই। তার চোখে অন্ধকার নেমে আসছিল। সে শেষবারের মতো আকাশের দিকে তাকালো। গাছের ফাঁক দিয়ে সূর্যের আলো আসছিল। এভাবেই শেষ? তার মনে প্রশ্ন উঠল।
ঠিক তখনই চারপাশে অদ্ভুত কিছু ঘটল। জঙ্গলের অন্ধকারের মাঝখানে হঠাৎ এক কোমল সাদা আলো জ্বলে উঠল। প্রাণীটি থেমে গেল। আলোটা ধীরে ধীরে উজ্জ্বল হতে লাগল। প্রাণীটির চোখে ভয় ফুটে উঠল। সে গর্জন করে পিছিয়ে গেল। আলোর মাঝখান থেকে একটি অবয়ব স্পষ্ট হয়ে উঠল। মানুষের মতোই, কিন্তু পুরোপুরি মানুষ নয়। দীর্ঘ চুল বাতাসে ভেসে উঠেছে, চারপাশে মৃদু আভা, চোখ দুটো শান্ত অথচ শক্তিশালী। অবয়বটি ধীরে ধীরে এগিয়ে এলো। প্রাণীটি একসময় সম্পূর্ণ পিছিয়ে গিয়ে অদৃশ্য হয়ে গেল জঙ্গলের অন্ধকারে। আরিয়ান অধচেতন অবস্থায় তাকিয়েছিল। সে বুঝতে পারছিল না এটা স্বপ্ন নাকি মৃত্যুর আগে কোনো বিভ্রাম। অবয়বটি তার পাশে বসে পড়ল। একটি নরম হাত তার কপালে স্পর্শ করল। মুহূর্তেই তার শরীরের ব্যথা যেন কিছুটা হালকা হয়ে গেল। রক্তপাত ধীরে ধীরে কমতে লাগল। সে ক্ষীণ স্বরে বলতে চাইল, তুমি কে? কিন্তু ঠোঁট নড়ল, শব্দ বেরোল না। অবয়বটি কিছু বলল না, শুধু তার চোখে এক ধরনের মমতা ছিল। তারপর ধীরে ধীরে সব কিছু অন্ধকার হয়ে গেল। গভীর অচেতনতার মাঝেও আরিয়ান অনুভব করছিল সে যেন ভেসে যাচ্ছে। মাটির স্পর্শ নেই, শরীর হালকা, চারপাশে হালকা বাতাসের শব্দ, দূরে যেন ঝর্ণার মতো সুর। তার মনে হচ্ছিল সে জঙ্গলের ভেতর নেই, অন্য কোথাও যাচ্ছে, কিন্তু চোখ খুলতে পারছিল না। ওদিকে রিসর্টের সময় পেরিয়ে যাচ্ছিল। রাফি প্রথমে ভেবেছিল আরিয়ান একটু হাঁটছে, কিন্তু আধ ঘন্টা, তারপর 1 ঘন্টা কেটে গেল। তারা উদ্বিগ্ন হয়ে পড়ল। গাইডকে নিয়ে তারা আশেপাশে খুঁজতে বেরোল। কিছু দূর পর্যন্ত তার পায়ের চিহ্ন পাওয়া গেল। তারপর হঠাৎই চিহ্ন মিলিয়ে গেল। গাইড গম্ভীর মুখে বলল, এখান থেকে পথ খুব জটিল, একা গেলে হারিয়ে যাওয়া সহজ। বন্ধুদের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তারা আরও খুঁজল, ডাকাডাকি করল। কোনো সাড়া নেই। জঙ্গলের বহু গভীরে, মানুষের চোখের আড়ালে, অচেতন আরিয়ানকে বুকে তুলে সেই আলোকিত অবয়ব ধীরে ধীরে অদৃশ্য এক পথে এগিয়ে চলেছে। চারপাশে যেন গাছপালা নিজে থেকেই সরে যাচ্ছে। একটা অদ্ভুত আলোর দরজা খুলে গেল সামনে, আর সেই আলোর ভেতর দিয়ে তারা অদৃশ্য হয়ে গেল। তৃতীয় দিনের সকাল, যা শুধু একটি সাধারণ ফেরার দিন হওয়ার কথা ছিল, সেই সকালই আরিয়ানের জীবনের সবচেয়ে বড় মোড় হয়ে উঠল। সে জানে না তার বন্ধুরা তাকে খুঁজে বেড়াচ্ছে। সে জানে না তার পৃথিবী থেকে সে এখন অনেক দূরে সরে যাচ্ছে। তার চোখ যখন আবার খুলবে, সে থাকবে এক সম্পূর্ণ অচেনা আলয়ে, এক এমন স্থানে যেখানে মানুষের নিয়ম চলে না। আর সেখানে তার সামনে দাঁড়িয়ে থাকবে সেই রহস্যময়ী আলোর অবয়ব, যে তাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে। অন্ধকারের গভীরতা ভেদ করে ধীরে ধীরে যখন আরিয়ানের চেতনা ফিরে আসতে লাগল, তখন প্রথম যে অনুভূতিটা সে পেল তা হলো অদ্ভুত এক হালকা ভাব। শরীরের তীব্র যন্ত্রণা যেন পুরোপুরি নেই, আবার পুরোপুরি সুস্থও নয়। মাথার ভেতর ভারী একটা চাপ আছে, কিন্তু আগের মতো অসহ্য নয়। সে চোখ খুলতে চাইল, পাতাগুলো ভারী লাগছিল। অনেক কষ্টে আধ খোলা চোখে এসে প্রথমে শুধু আলো দেখল, নরম, মৃদু, স্বচ্ছ আলো। এ আলো সূর্যের মতো তীক্ষ্ণ নয়, আবার প্রদীপের মতো কম্পমানও নয়, যেন চারপাশ থেকেই আলো বের হচ্ছে। ধীরে ধীরে দৃষ্টি পরিষ্কার হলো। সে বুঝতে পারল সে মাটিতে নয়, কোনো নরম বিছানার মতো কিছুর ওপর শুয়ে আছে। বিছানাটা কাঠের নয়, ধাতুরও নয়, দেখতে সাদা, কিন্তু পাথরের মতো শক্ত নয়, যেন অজানা কোনো উপাদানে তৈরি। সে একটু নড়তেই শরীরে ব্যথা টের পেল। কাঁধে ব্যান্ডেজ বাঁধা, হাতে ওষুধের গন্ধ। মাথা ঘুরিয়ে চারপাশে তাকাতেই তার শ্বাস আটকে গেল। ঘরটা সাধারণ কোনো ঘর নয়। দেয়ালগুলো মসৃণ, হালকা স্বচ্ছ। জানালা আছে, কিন্তু কাচের নয়, স্বচ্ছ এক পর্দার মতো, যার ওপারে দেখা যাচ্ছে অদ্ভুত সুন্দর এক প্রাকৃতিক দৃশ্য। বাইরে বিশাল গাছ, কিন্তু পাতাগুলো অস্বাভাবিক উজ্জ্বল সবুজ। দূরে যেন ঝর্ণা, কিন্তু তার জল রূপালি আভা ছড়াচ্ছে। আকাশ নীল, তবে সেই নীলের ভেতর যেন হালকা সোনালি রেখা। আরিয়ানের বুক ধকধক করতে লাগল। সে ফিসফিস করে বলল, আমি কোথায়? তার গলা শুকিয়ে গেছে। ঠিক তখনই ঘরের একপাশে নরম শব্দ হলো। সে মাথা ঘুরিয়ে তাকালো, আর তাকিয়েই স্থির হয়ে গেল। ঘরের প্রবেশপথে দাঁড়িয়ে আছে সেই অবয়ব, যাকে সে জঙ্গলে আধচেতন অবস্থায় দেখেছিল। এবার আলো একটু কম, তাই অবয়বটি স্পষ্ট। একজন মেয়ে। তার চুল কোমর পর্যন্ত নেমে এসেছে। কালো হলেও তার ভেতরে অদ্ভুত এক রূপালি ঝিলিক। মুখমণ্ডল এত শান্ত, এত নিখুঁত যে এক মুহূর্তের জন্য মনে হয় এটা কি বাস্তব নাকি স্বপ্ন।
তার চোখ দুটো গভীর স্বচ্ছ, যেন তার ভেতরে আলাদা এক জগৎ আছে। গায়ে সাদা ও হালকা নীলের মিশ্র পোশাক, যা বাতাস ছাড়াই মৃদু দুলছে। আরিয়ান তাকিয়ে রইল। সে সত্যিই হাঁ করে তাকিয়েছিল। মেয়েটি ধীরে ধীরে এগিয়ে এলো। তার পদচারণায় কোনো শব্দ নেই। কাছাকাছি এসে নরম গলায় বলল, তুমি জেগে উঠেছ? তার কণ্ঠস্বর শুনে আরিয়ানের শরীরে শিহরণ বয়ে গেল। কণ্ঠটা মধুর কিন্তু অদ্ভুত শান্ত। সে কষ্ট করে বলল, তুমি কে? আমি কোথায়? মেয়েটি বিছানার পাশে বসে পড়ল, তার চোখে মমতা। তুমি গভীর জঙ্গলে পথ হারিয়েছিলে। একটি বন্য প্রাণী তোমার উপর আক্রমণ করেছিল। আরিয়ানের মনে মুহূর্তেই সেই দৃশ্য ভেসে উঠল। দৌড়, রক্ত, ব্যথা। সে ফিসফিস করে বলল, তুমি আমাকে বাঁচিয়েছ? মেয়েটি ধীরে মাথা নাড়ল। হ্যাঁ, যদি আমি একটু দেরি করতাম তুমি বাঁচতে না। আরিয়ানের বুক কেঁপে উঠল। সে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর চারপাশে তাকিয়ে আবার বলল, এটা কোথায়? এটা তো জঙ্গল নয়। মেয়েটি কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল, যেন ভাবছে কতটুকু বলা যায়। তারপর শান্ত গলায় বলল, এটা তোমাদের পৃথিবীর সাধারণ স্থান নয়। তুমি এখন আমাদের আলয়ে আছো। আমাদের? হ্যাঁ। আরিয়ান বোঝার চেষ্টা করছিল। তার মাথা এখনও পুরোপুরি পরিষ্কার নয়। সে আবার মেয়েটির দিকে তাকালো। তুমি মানুষ নও, তাই না? মেয়েটির ঠোঁটে হালকা হাসি ফুটল। না, আমি মানুষ নই। কথাটা শুনে আরিয়ানের বুকের ভেতর আবার ধাক্কা লাগল। তাহলে? মেয়েটি ধীরে বলল, আমি পড়ি। ঘরের বাতাস যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। আরিয়ান চোখ বড় করে তাকিয়ে রইল। পড়ি? শৈশবে গল্পের বইয়ে পড়া, কল্পনার জগতে দেখা এক সত্তা আজ তার সামনে বসে আছে। সে বিশ্বাস করতে পারছিল না। আমি কি স্বপ্ন দেখছি? মেয়েটি মাথা নাড়ল। না, এটা স্বপ্ন নয়। সে হাত বাড়িয়ে তার কাঁধের ব্যান্ডেজের ওপর হালকা স্পর্শ করল। তুমি এখনও আহত, পুরোপুরি সুস্থ হওনি, তাই বেশি নড়াচড়া করো না। তার স্পর্শে শরীরের ব্যথা যেন আরও কমে এলো। আরিয়ান অবাক হয়ে বলল, তোমার নাম? মেয়েটি কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, আমার নাম এলারা। নামটা উচ্চারণের সঙ্গে সঙ্গে যেন ঘরের ভেতর আরও আলো ছড়িয়ে পড়ল। এলারা, নামটার মধ্যেই অদ্ভুত কোমলতা। আরিয়ান আবার তাকিয়ে রইল। এলারা তার দৃষ্টি টের পেয়ে মৃদু হাসল। এভাবে তাকিয়ে আছো কেন? আরিয়ান লজ্জা পেলেও চোখ সরাতে পারল না। তোমাকে খুব সুন্দর লাগছে। এলারা কিছুক্ষণ চুপ করে রইল। তার চোখে বিস্ময় আর লজ্জার মিশ্র ছায়া ফুটে উঠল। তারপর ধীরে বলল, তোমরা মানুষরা সরাসরি কথা বলতে পারো। আমি শুধু সত্য বললাম। এলারা আরে কিছু বলল না। ঘরের বাইরে হালকা শব্দ হলো। আরিয়ান জানালার দিকে তাকিয়ে দেখল, দূরে কয়েকটি অবয়ব দাঁড়িয়ে আছে। মানুষ নয়, কিন্তু মানুষের মতো। তাদের চারপাশেও হালকা আভা। সে বিস্ময়ে বলল, ওরা কারা? এরা জিন, আমাদের সঙ্গী। আরিয়ান অবাক হয়ে তাকিয়ে রইল। সব কিছু যেন গল্পের বইয়ের মতো, অথচ বাস্তব। তার মাথা আবার একটু ঘুরে উঠল। এলারা তা বুঝতে পেরে বলল, এখন বিশ্রাম নাও। তুমি সুস্থ না হওয়া পর্যন্ত এখানে থাকবে। আমি কি ফিরতে পারবো? প্রশ্নটা বলার সময় তার কণ্ঠ কেঁপে উঠল। এলারা কিছুক্ষণ চুপ রইল, তারপর শান্ত গলায় বলল, সুস্থ হলে তুমি তোমার জগতে ফিরে যাবে। কথাটা শুনে আরিয়ানের বুকের ভেতর অদ্ভুত অনুভূতি হল। স্বস্তি নাকি অজানা আশঙ্কা? সে আবার এলারার দিকে তাকালো। এই অচেনা আলয়, এই অপার্থিব পরিবেশ, সব কিছুর মাঝেও তার দৃষ্টি আটকে রইল শুধু এই পরী মেয়েটির মুখে। সে ধীরে চোখ বন্ধ করল, কিন্তু এবার তার ঘুমের ভেতর আর অন্ধকার নেই, বরং আলো আছে। আর সেই আলোর কেন্দ্রে দাঁড়িয়ে আছে এলারা। সে জানত না এই অচেনা আলয়ে কাটতে যাওয়া দিনগুলো তার জীবনের সবচেয়ে গভীর অনুভূতির সূচনা হতে চলেছে। চোখ বন্ধ করলেও আরিয়ানের মনে হচ্ছিল সে পুরোপুরি ঘুমাতে পারছে না। শরীর ক্লান্ত, কিন্তু মন জেগে আছে। সে বুঝতে পারছিল তার জীবনে এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেটার ব্যাখ্যা সে নিজের কাছেও দিতে পারবে না। কিছুক্ষণ পর আবার যখন তার ঘুম ভাঙল, তখন ঘরের ভেতর মৃদু আলো। এখানে সময় কিভাবে চলে তা বোঝা কঠিন। সূর্য ওঠা ডোবার স্পষ্ট কোনো ধারণা নেই। আলো যেন নিজেই নিজের নিয়মে বদলায়। সে ধীরে উঠে বসতে চাইল, সঙ্গে সঙ্গে কাঁধে টান লাগল। ঠিক তখনই এলারা ঘরে প্রবেশ করল। উঠতে যেও না, তোমার ক্ষত এখনও পুরোপুরি শুকায়নি। তার কণ্ঠে কঠোরতা নেই, বরং কোমল নির্দেশ। আরিয়ান হালকা হেসে বলল, আমি বেশ ভালোই আছি মনে হচ্ছে।
এলারা কাছে এসে ব্যান্ডেজ খুলে দেখতে লাগল। তার আঙুলের স্পর্শ ছিল খুব হালকা, কিন্তু অদ্ভুত উষ্ণ। তোমার শরীর শক্ত, তাই দ্রুত সেরে উঠছ, কিন্তু মানুষের শরীর ভঙ্গুরও বটে। আরিয়ান তার দিকে তাকিয়ে রইল। তোমরা কি ব্যথা পাও না? এলারা কিছুক্ষণ চুপ থেকে বলল, আমরাও অনুভব করি, কিন্তু আমাদের শরীর আর তোমাদের শরীর এক নয়। তারপর সে ছোট একটি পাত্র থেকে হালকা নীলচে রঙের তরল বের করল। এটা আমাদের ভেষজ নির্যাস, তোমার ক্ষতে লাগালে দ্রুত শুকাবে। সে ধীরে ধীরে ওষুধ লাগাতে লাগল। আশ্চর্যভাবে আরিয়ান তীব্র জ্বালা নয়, বরং শীতল আরাম অনুভব করল। তুমি আমাকে কেন বাঁচালে? হঠাৎ প্রশ্ন করল সে। এলারা থেমে গেল। তুমি বিপদে ছিলে, আমরা অকারণে কাউকে মরতে দিই না। তাহলে তোমরা সব সময় জঙ্গলে থাকো? না, আমরা আমাদের আলয়ে থাকি, মানুষের জগৎ থেকে অনেক দূরে। কিন্তু যখন ভারসাম্য নষ্ট হয় বা কোনো প্রাণ অকারণে ধ্বংসের মুঠে পড়ে, তখন আমরা হস্তক্ষেপ করি। কথাগুলো শুনে আরিয়ানের মনে হলো এই জগতের নিয়ম আলাদা। কয়েকদিন কেটে গেল। প্রথম দিনগুলোতে সে বেশিরভাগ সময় বিছানায় শুয়ে থাকত। এলারা নিয়মিত এসে ওষুধ দিত, খাবার দিত। খাবারগুলো মানুষের মতো নয়, হালকা স্বচ্ছ ফলের মতো কিছু, যেগুলো খেলে শরীরে শক্তি ফিরে আসে। ধীরে ধীরে সে হাঁটতে পারার মতো শক্তি ফিরে পেল। একদিন এলারা বলল, আজ তুমি বাইরে যেতে পারো, কিন্তু বেশি দূরে নয়। সে ধীরে ধীরে দরজা পেরিয়ে বাইরে এলো, আর সঙ্গে সঙ্গে তার শ্বাস আটকে গেল। এই জায়গাটা সত্যি অপার্থিব। বড় বড় গাছ, কিন্তু পাতাগুলো হালকা আলোর মতো ঝলমল করছে। দূরে রূপালী ঝর্ণা, মাটির রং সোনালি সবুজ, বাতাসে অদ্ভুত মিষ্টি গন্ধ। আর কিছু দূরে দাঁড়িয়ে আছে কয়েকজন জিন। তারা মানুষের মতো আকৃতির, কিন্তু তাদের চোখে হালকা আভা, মুখ শান্ত। একজন এগিয়ে এলো। তুমি সেই মানুষ যাকে এলারা এগেছে? কণ্ঠটা গভীর কিন্তু শান্ত। আরিয়ান একটু ইতস্তত করে বলল, হ্যাঁ, আমি আরিয়ান। জিনটি মাথা নাড়ল। ভয় পেও না, তুমি এখানে নিরাপদ। সে বুঝতে পারল এরা শত্রু নয়। দিন গড়াতে লাগল। এলারা তাকে ধীরে ধীরে পুরো আলয় ঘুরিয়ে দেখাতে শুরু করল। এখানে আমাদের আবাস, ওদিকে শক্তির উৎস, আর ওদিকে বিশ্রামের বন। সবকিছু এত সুন্দর যে ভাষায় বোঝানো কঠিন। একদিন ঝর্ণার ধারে দাঁড়িয়ে আরিয়ান বলল, তোমাদের জগৎ এত শান্ত, আমাদের পৃথিবী এমন নয়। এলারা তাকালো তার দিকে। আমরা বহু আগে মানুষের জগৎ থেকে আলাদা হয়ে গেছি, কারণ মানুষ শক্তিকে নিয়ন্ত্রণ করতে শিখেছে, কিন্তু হৃদয়কে নয়। কথাটা শুনে সে চুপ করে গেল। সময়ের সঙ্গে সঙ্গে তাদের মধ্যে অদ্ভুত এক বন্ধুত্ব জন্ম নিতে লাগল। এলারা প্রায়ই তার পাশে বসে গল্প করত। তার জগৎ, তাদের নিয়ম, জিনদের ভূমিকা সব বোঝাত। আরিয়ান তার বিশ্ববিদ্যালয়ের কথা বলতো, বন্ধুদের কথা বলতো, ঢাকার ব্যস্ততার কথা বলতো। একদিন এলারা মৃদু হেসে বলল, তোমাদের শহর কি কখনো পুরোপুরি নীরব হয়? না। তাহলে তোমরা কিভাবে নিজেদের হৃদয়ের শব্দ শোনো? প্রশ্নটা শুনে সে উত্তর খুঁজে পেল না। শরীর প্রায় পুরোপুরি সুস্থ হয়ে উঠছিল, ক্ষত শুকিয়ে এসেছে, ব্যথা কমে গেছে, কিন্তু তার ভেতরে নতুন কিছু জন্ম নিচ্ছিল। এলারার পাশে দাঁড়ালে তার বুক কেমন করে উঠত। তার হাসি দেখলে মন অদ্ভুতভাবে হালকা হয়ে যেত। একদিন বিকেলে তারা বিশ্রামের বনে বসেছিল। বাতাসে আলো নাচছিল। এলারা হঠাৎ বলল, তুমি সুস্থ হয়ে যাচ্ছ, শিগগিরই তোমাকে তোমার জগতে ফিরিয়ে দিতে হবে। কথাটা শুনে আরিয়ানের বুক কেঁপে উঠল। এত তাড়াতাড়ি? এটাই নিয়ম, মানুষ আমাদের জগতে বেশি দিন থাকতে পারে না। সে চুপ করে রইল। কেন যেন মনে হলো এই জায়গাটা ছেড়ে যেতে তার কষ্ট হবে। এলারা তার দিকে তাকিয়ে রইল। দুজনের চোখ কয়েক মুহূর্তের জন্য আটকে গেল। কেউ কিছু বলল না, কিন্তু বাতাসের ভেতর অদ্ভুত এক নীরবতা নেমে এলো, যেন শব্দের প্রয়োজন নেই। সেই রাতে আরিয়ান আকাশের দিকে তাকিয়েছিল। এখানে তারাগুলোও আলাদা, বড়, উজ্জ্বল, কাছে। সে মনে মনে ভাবল, এই কয়েকদিনে তার জীবন কতটা বদলে গেছে। মৃত্যুর মুখ থেকে ফিরে এসে সে এমন এক জগতে আছে যা মানুষ কল্পনাও করতে পারে না। আর সেই জগতের সবচেয়ে উজ্জ্বল আলো এলারা। সে জানত না সামনে কি অপেক্ষা করছে, কিন্তু সে অনুভব করছিল তাদের মধ্যে কিছু একটা জন্ম নিচ্ছে, নরম, অচেনা, গভীর। আর খুব শিগগিরই তাকে সিদ্ধান্তের মুখোমুখি হতে হবে। নিজের জগতে ফিরে যাওয়া, নাকি এই আলোর জগতের স্মৃতি বুকে নিয়ে বেঁচে থাকা। দিনগুলো কেমন করে কেটে যাচ্ছিল আরিয়ান ঠিক বুঝতে পারছিল না। এখানে সূর্যোদয় সূর্যাস্ত মানুষের জগতের মতো স্পষ্ট নয়,
তবুও সময়ের একটা প্রবাহ আছে। আলো বদলায়, বাতাসের গন্ধ বদলায়, গাছের পাতার ঝিলিক বদলায়। সেদিন এলারা নিজেই এসে বলল, আজ তোমাকে আমাদের দেশটা একটু দূর পর্যন্ত দেখাবো, তুমি এখন হাঁটতে পারবে। আরিয়ান মৃদু হেসে বলল, আমি তো বেশ ভালোই আছি। ভালো আছো, কিন্তু এখনো পুরোপুরি নয়, তবুও আজ তোমার জন্য ব্যতিক্রম। তার কণ্ঠে হালকা হাসি ছিল। দুজন পাশাপাশি হাঁটতে শুরু করল। আলয়ের কেন্দ্র ছাড়িয়ে তারা যখন একটু দূরে গেল, তখন দৃশ্য আরও বিস্ময়কর হয়ে উঠল। এখানে গাছগুলো আরও উঁচু, পাতাগুলো রং বদলায়, কখনো সবুজ, কখনো হালকা নীল, কখনো সোনালি আভা। বাতাসে ভেসে বেড়াচ্ছে ছোট ছোট আলোককণা, যেন জোনাকির মতো, কিন্তু আরও উজ্জ্বল। আরিয়ান মুগ্ধ হয়ে চারপাশ দেখছিল। এই জায়গাটা কি সব সময় এমনই? এলারা বলল, আমাদের জগৎ নিজের ভারসাম্যে টিকে থাকে। এখানে অন্ধকার আছে, কিন্তু তা ধ্বংসের জন্য নয়, বিশ্রামের জন্য। আলো আছে, কিন্তু তা জ্বালিয়ে দেওয়ার জন্য নয়, রক্ষা করার জন্য। তোমরা কি কখনো মানুষের জগতে যাও? প্রয়োজন ছাড়া না। আমাদের নিয়ম কঠোর। মানুষের জগতের সঙ্গে অতিরিক্ত সংযোগ ভারসাম্য নষ্ট করে। আরিয়ান একটু চুপ করে রইল। তার মনে প্রশ্ন জাগল, তাহলে সে এখানে কিভাবে এলো? এলারা যেন তার মনের কথা বুঝতে পারল। তোমাকে আমি এনেছি, কারণ তুমি মৃত্যুর মুখে ছিলে। তুমি কি আগে কখনো কোনো মানুষকে এনেছ? এলারা কিছুক্ষণ নীরব রইল। না। এই এক কথায় যেন বাতাসের ভেতর নতুন অর্থ তৈরি হলো। তারা একটি উঁচু স্থানে পৌঁছল। সেখান থেকে পুরো আলয়ে দেখা যায় দূরে রূপালী ঝর্ণা, তার পাশে বিস্তৃত সবুজ ভূমি, আর মাঝখানে আলোর মতো স্থাপনা। ওখানে কি? আরিয়ান জিজ্ঞেস করল। ওটা শক্তির কেন্দ্র। আমাদের জগতের প্রাণশক্তি সেখান থেকে ছড়ায়। জিনেরা তার ভারসাম্য রক্ষা করে। দূরে কয়েকজন জিন দাঁড়িয়েছিল। তারা দুজনকে লক্ষ্য করলেও কোনো বিরূপতা নেই, বরং শান্ত স্বীকৃতি। আরিয়ান বলল, ওরা আমাকে অদ্ভুতভাবে দেখছে না কেন? কারণ তারা জানে তুমি অতিথি, আর তুমি বিপদে ছিলে। তারপর তারা ধীরে ধীরে একটি বনভূমির ভেতর ঢুকল। এখানে বাতাস আরও শীতল, গাছের গায়ে অদ্ভুত নকশা, যেন কেউ আলোর রেখা দিয়ে আঁকিয়েছে। এটা আমাদের বিশ্রামের বন। আমরা যখন শক্তি ক্ষয় করি, এখানে আসি। তোমার কি শক্তি ক্ষয় হয়? হয়, কিন্তু মানুষের মতো নয়। আরিয়ান থেমে তার দিকে তাকালো। তুমি সবসময় এত শান্ত কেন? এলারা একটু হাসল। তুমি কি চাও আমি রাগী হই? না, আমি শুধু ভাবছি, তুমি কি কখনো দুঃখ পাও না? এই প্রশ্নে এলারার চোখের গভীরে এক মুহূর্তের জন্য ছায়া নেমে এলো। দুঃখ আমাদের জগতেও আছে, তবে আমরা তাকে আঁকড়ে ধরি না। আরিয়ান অনুভব করল এই কথার ভেতরে হয়তো লুকিয়ে আছে আরও কিছু। দিনগুলো এগোতে থাকল। এলারা প্রায় প্রতিদিনই তাকে নতুন কিছু দেখাত। কখনো আলোর নদী, যেখানে জল নয়, স্বচ্ছ শক্তির প্রবাহ। কখনো বিশাল বৃক্ষ, যার গায়ে পুরনো স্মৃতি প্রতীক। একদিন তারা নদীর ধারে বসেছিল। আরিয়ান বলল, আমার বন্ধুরা নিশ্চয়ই আমাকে খুঁজছে। তোমার জগতে সময় অন্যভাবে চলে। মানে? তুমি যতটা সময় এখানে আছো, তোমার জগতে হয়তো তার চেয়ে কম সময় পেরিয়েছে। কথাটা শুনে তার বুক হালকা হলো। তবুও তার মনে অদ্ভুত দ্বন্দ্ব। সে জানে তাকে ফিরতে হবে, কিন্তু সে কি সত্যিই ফিরতে চায়? এক বিকেলে বাতাস একটু জোরালো ছিল। গাছের পাতাগুলো রং বদলাচ্ছিল দ্রুত। এলারা হঠাৎ বলল, তুমি পুরোপুরি সুস্থ হয়ে গেছো। কথাটা শুনে আরিয়ানের মনে অদ্ভুত শূন্যতা নেমে এলো। তাহলে তাহলে শিগগিরই তোমাকে তোমার জগতে ফিরিয়ে দিতে হবে? সে চুপ করে রইল। দুজনের মাঝখানে নীরবতা। বাতাসে আলোর কণা উড়ছে, কিন্তু যেন ভারী লাগছে। আরিয়ান ধীরে বলল, আমি যদি না ফিরতে চাই? এলারা তাকালো তার দিকে, চোখে বিস্ময়, তারপর কোমল দৃঢ়তা। এটা সম্ভব নয়। মানুষের জগৎ তোমার, আমাদের জগৎ তোমার জন্য নয়। কিন্তু আরিয়ান, নিয়ম আছে, আমরা সেই নিয়ম ভাঙতে পারি না। তার কণ্ঠে কষ্ট লুকানো। সে বুঝতে পারছিল এলারাও সহজভাবে কথা বলছে না। সেই রাতে তারা আবার শক্তির কেন্দ্রের কাছাকাছি দাঁড়িয়েছিল। চারপাশে আলো ঝলমল করছে। আরিয়ান ধীরে বলল, এই কয়েকদিনে তুমি আমার জীবন বদলে দিয়েছ। এলারা কিছু বলল না। আমি কখনো ভাবিনি এমন কিছু সত্যি হতে পারে।
এলারা তার দিকে তাকালো। দুজনের চোখে একই প্রশ্ন, একই অনুভূতি, কিন্তু কেউ মুখে উচ্চারণ করল না। বাতাসে যেন অদৃশ্য একটা সেতু তৈরি হয়েছে তাদের মাঝে। আরিয়ান অনুভব করছিল তার ভেতরে এক নতুন অনুভূতি জন্মে নিয়েছে। শুধু কৃতজ্ঞতা নয়, শুধু বিস্ময় নয়, আরও গভীর কিছু। কিন্তু সে এখনও তা ভাষায় আনেনি। এলারা জানে তাদের সময় ফুরিয়ে আসছে, আর এই অপার্থিব দেশের আলো, ঝর্ণা, গাছ সব কিছুর মাঝেও এক অদ্ভুত নীরব অপেক্ষা তৈরি হচ্ছে। শিগগিরই তাকে বিদায় নিতে হবে, আর সেই বিদায়ই হয়তো তাদের হৃদয়ের অপ্রকাশিত কথাগুলোকে আরও ভারী করে তুলবে। আলোর সেই দেশে দিনগুলো এখন অন্যরকম লাগছিল। আরিয়ান জানত তার শরীর সম্পূর্ণ সুস্থ, ক্ষতগুলো শুকিয়ে গেছে, ব্যথা নেই, দুর্বলতা নেই। তবুও তার মনে হচ্ছিল সে যেন ভেতরে ভেতরে আরও অসহায় হয়ে পড়ছে, কারণ এখন আর তাকে এখানে থাকার অজুহাত দিচ্ছে না কোনো অসুস্থতা। সেদিন সকালটা ছিল অদ্ভুত শান্ত। আকাশে মৃদু সোনালি আভা, বাতাসে নরম শীতলতা। এলারা এসে দাঁড়ালো তার সামনে। আজ তোমাকে শেষবারের মতো আমাদের দেশের এক জায়গায় নিয়ে যাব। শেষবার শব্দটা যেন কাঁটার মতো বিঁধল আরিয়ানের বুকে। সে কিছু না বলে শুধু মাথা নাড়ল। তারা পাশাপাশি হাঁটতে শুরু করল। পথটা আগের চেয়ে দীর্ঘ, দুজনেই চুপ। মাঝে মাঝে এলারার চুলে বাতাস দোল খাচ্ছে, সূর্যের আলো তাতে ঝিকমিক করছে। আরিয়ান চোখ সরাতে পারছিল না। কিছু দূর গিয়ে তারা পৌঁছালো এক উঁচু পাথুরে চূড়ায়। নিচে বিস্তৃত আলোর নদী, তার পাশে রং বদলানো বন, দূরে শক্তির কেন্দ্র। এলারা বলল, এটাই আমাদের জগতের সীমানা, এর পরেই শক্তির প্রাচীর। তার ওপারে তোমাদের পৃথিবী। কথাটা শুনে আরিয়ানের বুক ধক করে উঠল। সে নিচের দিকে তাকিয়ে বলল, আমি যদি কখনো তোমাকে আবার দেখতে চাই? এলারা কিছুক্ষণ চুপ করে থাকল। মানুষ আর আমাদের জগতের মাঝে পথ খোলা থাকে না। একবার ফিরে গেলে ফিরে আসা সম্ভব নয়। বাতাস হঠাৎ ভারী হয়ে উঠল। আরিয়ান ধীরে বলল, তাহলে তুমি কেন আমাকে বাঁচালে? প্রশ্নটা হঠাৎ, কিন্তু সত্যি। এলারা তার দিকে তাকালো, চোখে গভীর আলো। কারণ তখন তোমাকে মরতে দেখছিলাম, আর সেটা আমি মেনে নিতে পারিনি। কেন? এলারা উত্তর দিল না। দুজনের মাঝে দূরত্ব ছিল এক হাত, কিন্তু অনুভূতির দূরত্ব ছিল না। আরিয়ানের মনে হচ্ছিল সে এখনই বলে ফেলবে, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু শব্দগুলো ঠোঁট পর্যন্ত এসে থেমে গেল। সে জানে না এই ভালোবাসার মানে কি, কয়েকটা দিনের পরিচয়, তবুও তার মনে হচ্ছে যেন বহু জন্মের চেনা। এলারা হঠাৎ বলল, তুমি কি তোমার পৃথিবীতে কাউকে ভালোবাসো? প্রশ্নটা শুনে সে থমকে গেল। না। তাহলে? এখানে এসে সবকিছু বদলে গেছে। এলারা মুখ ফিরিয়ে নিল, তার কণ্ঠে খুব হালকা কাঁপন। বদলে যাওয়া সবসময় ভালো নয় আরিয়ান, কিন্তু কিছু বদল সুন্দরও তো হতে পারে। এবার এলারা তাকালো সরাসরি তার চোখে। সেই দৃষ্টিতে হাজার কথা, নীরব স্বীকারোক্তি। ফেরার প্রস্তুতি শুরু হলো সেদিন থেকেই। জিনেরা জানে অতিথি তার জগতে ফিরবে। কেউ বাধা দিল না, কেউ কিছু বলল না, যেন এই নিয়ম তারা আগেই মেনে নিয়েছে। রাতে এলারা তাকে শক্তির কেন্দ্রের সামনে নিয়ে এলো। আলো আরও তীব্র, বাতাসে অদ্ভুত কম্পন। কাল সকালে তোমাকে ফিরিয়ে দেব। কথাটা শুনে আরিয়ানের বুকের ভেতর চাপা ঝড় উঠল। এত তাড়াতাড়ি? এটাই সঠিক সময়। তুমি কি চাও আমি চলে যাই? এলারা চোখ নামিয়ে বলল, আমার চাওয়া না চাওয়া দিয়ে সব হয় না। সেদিন রাতে আরিয়ানের ঘুম এলো না। সে জানালার বাইরে তাকিয়ে রইল। আলোর কণাগুলো উড়ছে। এই ঘর, এই জগৎ, এই অদ্ভুত শান্তি সব ছেড়ে যেতে হবে, আর সবচেয়ে বেশি এলারাকে। তার মনে হচ্ছিল সে কিছু না বলেই চলে যাবে।
ভোরের আলো ফুটতেই এলারা এলো। তার চোখেও যেন ঘুম নেই। দুজনেই জানে আজ বিদায়ের দিন, কিন্তু কেউ মুখে উচ্চারণ করছে না সেই শব্দ। আরিয়ান ধীরে বলল, যদি আমি তোমাকে কিছু বলতে চাই। এলারা থেমে গেল। কিছু কথা না বলাই ভালো। কেন? কারণ বলা হলে তা আরও কষ্ট দেয়। বাতাস থেমে গেল যেন। দুজন একে অপরের সামনে দাঁড়িয়ে, চোখে অশ্রুর আভা, কিন্তু কেউ কাঁদছে না। তারা দুজনেই বুঝে গেছে ভালোবাসা জন্ম নিয়েছে, কিন্তু নিয়মের দেয়াল তাদের মাঝখানে দাঁড়িয়ে আছে। আর ঠিক এই নীরব স্বীকারোক্তির মুহূর্তেই বিদায়ের আলো জ্বলে উঠতে শুরু করল। কাল সে ফিরে যাবে তার পৃথিবীতে, আর হয়তো এই অপার্থিব জগৎ থাকবে শুধু স্মৃতি হয়ে। ভোরের আলো পুরোপুরি ফুটে ওঠার আগেই শক্তির কেন্দ্রের চারপাশে অদ্ভুত কম্পন শুরু হলো। আকাশে হালকা রূপালী আভা, যেন সূর্য ওঠার আগে অন্য এক সূর্য জেগে উঠেছে। বাতাস ভারী, কিন্তু তাতে কোনো ঝড় নেই, শুধু নীরব চাপা উত্তেজনা। আরিয়ান দাঁড়িয়ে আছে পাথরের বৃত্তের মাঝখানে। চারপাশে নীল সোনালি আলোর রেখা ঘুরছে। তার বুকের ভেতর অদ্ভুত শূন্যতা। সে জানে এই মুহূর্তটাই শেষ। এলারা কয়েক কদম দূরে দাঁড়িয়ে। আজ তার পোশাক আগের চেয়ে উজ্জ্বল। সাদা রূপালী আভা তাকে আরও অপার্থিব করে তুলেছে, কিন্তু তার চোখ আজ অস্বাভাবিক নরম। সেখানে এক অদৃশ্য ব্যথা। আরিয়ান ধীরে বলল, এত দ্রুত সব শেষ হয়ে যাবে ভাবিনি। এলারা মৃদু হাসল। সব কিছু শেষ হয় না আরিয়ান, কিছু কিছু জিনিস রূপ বদলায়। তাহলে এটা কি রূপ নেবে? এলারা সরাসরি উত্তর দিল না। কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, তোমার পৃথিবীতে সময় অন্যভাবে চলে। তুমি ফিরে গেলে এই কদিন স্বপ্নের মতো মনে হবে, হয়তো মনে হবে কিছুই ঘটেনি। আরিয়ান তীব্র স্বরে বলল, আমি ভুলব না। এলারা তার দিকে তাকালো। ভুলে যাওয়াই অনেক সময় মানুষের শক্তি। আর না ভুললে? এলারা ধীরে বলল, তাহলে সেটা তোমার দুর্বলতা হয়ে যাবে। কথাগুলো আরিয়ানের বুক কেটে গেল। সে এক পা এগিয়ে এলো। তুমি কি আমাকে দুর্বল ভাবছ? না। এলারা মাথা নাড়ল। আমি চাই না তুমি ভেঙে পড়ো। আলোর ঘূর্ণি আরও তীব্র হল। পাথরের বৃত্তের মাঝখানে রূপালী দরজার মতো এক রেখা তৈরি হচ্ছে, যেন বাস্তবের পর্দা ছেড়ে অন্য জগতের ফাঁক খুলে যাচ্ছে। আরিয়ান বুঝতে পারছে সময় ফুরিয়ে আসছে। সে হঠাৎ বলল, এলারা, যদি আমি না যাই? এলারা বিস্ময়ে তাকালো। তুমি থাকতে পারবে না। তোমার শরীর, তোমার সত্তা এই জগতের নয়। বেশি দিন থাকলে তুমি ক্ষয়ে যাবে। তবুও যদি চাই? এলারা ধীরে এগিয়ে এসে তার সামনে দাঁড়ালো। এত কাছাকাছি তারা আগে খুব কমই দাঁড়িয়েছে। আমি চাই না তুমি আমার জন্য নিজের পৃথিবী হারাও। আমি তো ইতিমধ্যে কিছু হারিয়েছি। কি? তোমাকে। এবার এলারার চোখে স্পষ্ট কাঁপন। তার কণ্ঠ নরম হয়ে এলো। আমাকে কখনো তোমার ছিল না আরিয়ান, কিন্তু আমি। সে থেমে গেল। শব্দ আটকে গেল গলায়। এলারা বুঝতে পারছিল। সে জানত, দুজনেই জানত। বাতাসে আলো এখন তরঙ্গের মতো ওঠানামা করছে। পাথরের বৃত্তের মাঝখানে তৈরি হওয়া ফাঁকটা এখন স্পষ্ট। ওপাশে অন্ধকার, কিন্তু সেই অন্ধকার মানুষের পৃথিবীর। এলারা ধীরে বলল, এখন যাওয়ার সময়। আরিয়ানের মনে হচ্ছিল সে চিৎকার করে বলুক, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু শব্দ বেরোতে চাইছে না, যেন অদৃশ্য নিয়ম তার ঠোঁট আটকে রেখেছে। সে কষ্টে বলল, তুমি ভালো থাকবে তো? এলারা মৃদু হেসে বলল, আমাদের ভালো থাকা আর খারাপ থাকা তোমাদের মতো নয়। তবুও আমি তোমাকে বাঁচিয়েছি, এটাই আমার স্মৃতি হয়ে থাকবে। আরিয়ান ফিসফিস করে বলল, আর তুমি আমার সব কিছু হয়ে থাকবে। এলারা হঠাৎ হাত বাড়িয়ে তার কাঁধ ছুল। সেই স্পর্শ আগের মতোই উষ্ণ, শান্ত। মানুষের হৃদয় খুব শক্তিশালী আরিয়ান। তুমি ভাবছ তুমি ভেঙে পড়বে, কিন্তু তুমি টিকে থাকবে। তুমি কি একবারও বলবে না? সে বাক্য শেষ করতে পারল না। এলারা ধীরে বলল, কিছু কথা উচ্চারণ না করাই ভালো। আলোর দরজাটা এখন পুরোপুরি খুলে গেছে। এক অদ্ভুত টান অনুভব করল আরিয়ান, যেন অদৃশ্য শক্তি তাকে টেনে নিচ্ছে। সে শেষবারের মতো বলল, আমি যদি কখনো আকাশের দিকে তাকাই, তুমি কি দেখবে? এলারা উত্তর দিল না, কিন্তু তার চোখ ভরে উঠল অদ্ভুত দীপ্তিতে। হঠাৎ সে এগিয়ে এসে আরিয়ানকে জড়িয়ে ধরল। সময় থেমে গেল।
আরিয়ানের বুকের ভেতর তীব্র ধাক্কা। সে অবাক হয়ে গেল। এলারার শরীরের উষ্ণতা, তার চুলের গন্ধ, তার নিঃশ্বাস, সব বাস্তব, কোনো স্বপ্ন নয়। এলারা খুব আস্তে বলল, তুমি সাহসী থেকো। এরপর সে ধীরে সরে এলো। তার চোখে অদ্ভুত কঠোরতা ফিরে এসেছে, যেন নিজেকে শক্ত করে নিয়েছে। এখন যাও। আলোর টান তীব্র হল। আরিয়ানের পা নিজে থেকেই এগিয়ে গেল। সে চিৎকার করে বলতে চাইল, থামো, কিন্তু পারল না। এক মুহূর্তে সব কিছু আলোয় ভরে গেল। তারপর অন্ধকার। চোখ খুলতেই সে বুঝল সে জঙ্গলে পড়ে আছে। সূর্যের আলো গাছের ফাঁক দিয়ে পড়ছে, পাখির ডাক, মাটির গন্ধ। তার শরীরে আর কোনো বড় ক্ষত নেই, শুধু শুকনো রক্তের দাগ। দূরে বন্ধুরা চিৎকার করছে, আরিয়ান, আরিয়ান! রাখি দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরল। তুই বেঁচে আছিস, আমরা ভেবেছিলাম। আরিয়ান কিছু বলল না, শুধু চারপাশে তাকালো। কোথাও কোনো আলোর দরজা নেই, কোথাও কোনো অপার্থিব আভা নেই, সব কিছু স্বাভাবিক। বন্ধুরা তাকে রিসোর্টে নিয়ে গেল। ডাক্তার দেখানো হলো। সবাই অবাক, এত বড় জঙ্গলে 3 দিন হারিয়ে থেকেও সে প্রায় অক্ষত। কিন্তু আরিয়ান জানে সে 3 দিনের চেয়ে অনেক বেশি সময় অন্য কোথাও ছিল। রাতে ঢাকায় ফেরার পথে গাড়ির জানালার বাইরে তাকিয়ে সে আকাশ দেখল। সাধারণ আকাশ, সাধারণ তারা। তবুও তার মনে হলো কোথাও একটা আলো তাকিয়ে আছে তার দিকে। সে চোখ বন্ধ করল। তার বুকের ভেতর এক অসমাপ্ত শব্দ ঘুরে বেড়াচ্ছে, যা সে বলতে পারেনি। আর সেই না বলা শব্দ নিয়েই সে ফিরে এলো নিজের পৃথিবীতে। ঢাকায় ফেরার পর প্রথম কয়েকটা দিন যেন স্বাভাবিকভাবেই কেটে গেল। বন্ধুরা ঘটনাটা নিয়ে উত্তেজিত। কে কোথায় খুঁজেছে, কিভাবে তাকে পাওয়া গেল, ডাক্তার কি বলেছে, এসব নিয়েই আলোচনা। সবাই একটাই কথা বলছে, তুই ভাগ্যবান, অলৌকিকভাবে বেঁচে গেছিস। বন্যপ্রাণী যদি সত্যি আক্রমণ করত, এভাবে ফিরতি না। আরিয়ান শুধু মৃদু হাসে। সে কাউকে কিছু বলে না, কারণ সে জানে এই গল্প বলার মতো নয়, কেউ বিশ্বাসও করবে না। বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হলো আবার। ক্যাম্পাসের কোলাহল, চায়ের দোকানের আড্ডা, অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন সব আগের মতোই চলছে। কিন্তু আরিয়ানের ভেতরটা আর আগের মতো নেই। কখনো হঠাৎ করে তার মনে হয় যেন বাতাসে খুব পরিচিত এক সুগন্ধ ভেসে এলো। সে তাকায়, কেউ নেই। রাতে পড়তে বসে হঠাৎ জানালার বাইরে তাকায়। মনে হয় অন্ধকারে কোথাও একটা নরম আলো আছে, কিন্তু কিছুই দেখা যায় না। এক রাতে ঘুম ভেঙে গেল তার। স্বপ্নে সে আবার সেই আলোর জগতে ছিল। পাথরের বৃত্ত, শক্তির কেন্দ্র, এলারার চোখ। সে ঘামতে ঘামতে উঠে বসল। বুকের ভেতর একটাই কথা, আমার বলা উচিত ছিল। সে জানে না ঠিক কোন মুহূর্তে বলা উচিত ছিল, শক্তির চূড়ায় দাঁড়িয়ে নাকি বিদায়ের আগে, কিন্তু সে বলেনি। এখন সেই না বলা কথাই তাকে তাড়িয়ে বেড়ায়। দিন যায়, বন্ধুরা ধীরে ধীরে ঘটনাটা ভুলে যায়। তাদের কাছে এটা একটা অ্যাডভেঞ্চার, ভয়ঙ্কর কিন্তু রোমাঞ্চকর। কিন্তু আরিয়ানের কাছে এটা জীবনের মোড় বদলানো অধ্যায়। সে একদিন একা বসে তার ডায়েরি খুলে লিখল, আমি জানি না তুমি বাস্তব ছিলে নাকি স্বপ্ন, কিন্তু যদি স্বপ্নও হও, তবে সেই স্বপ্ন আমার বাস্তবের চেয়েও সত্যি। লেখার পর তার বুকটা হালকা হলো না, বরং আরও ভারী হয়ে উঠল। এক বিকেলে বৃষ্টি হচ্ছিল। ঢাকার আকাশ ধূসর। সে বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টির ফোঁটা দেখছিল। হঠাৎ তার মনে হলো এই বৃষ্টির শব্দের মাঝেও যেন একটা খুব মৃদু কণ্ঠ আছে। সে চোখ বন্ধ করল। মনে পড়ল এলারা বলেছিল, ভুলে যাওয়াই অনেক সময় মানুষের শক্তি। কিন্তু সে পারছে না। কয়েক সপ্তাহ কেটে গেল। আরিয়ান আবার স্বাভাবিক জীবনে ঢুকে গেল বাহ্যিকভাবে। হাসছে, ক্লাস করছে, বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছে। কিন্তু একা হলে সে অন্য মানুষ। সে বারবার ভাবছে, এলারা কি কখনো তাকে মনে করে? ওই আলোর দেশে কি তার কথাকে উচ্চারণ করে? নাকি মানুষের পৃথিবীতে ফিরে আসার সঙ্গে সঙ্গেই সে এক ভুলে যাওয়া অধ্যায় হয়ে গেছে? এক রাতে আকাশ খুব পরিষ্কার ছিল। সে ছাদে উঠে গেল। অসংখ্য তারা জ্বলছে। শহরের আলো সত্ত্বেও কিছু তারা স্পষ্ট। সে ফিসফিস করে বলল, তুমি কি দেখছ? কোনো উত্তর নেই। কিন্তু হঠাৎ বাতাস একটু বদলে গেল। একটা নরম শীতলতা তাকে ছুঁয়ে গেল। সে চমকে উঠল। এটা কি কেবলই কল্পনা, নাকি
নাকি সেই রাতেই সে স্বপ্ন দেখল আবার। সে দাঁড়িয়ে আছে এক বিশাল শূন্য প্রান্তরে, চারপাশে অন্ধকার, শুধু সামনে হালকা সাদা আলো। আলোর ভেতর থেকে একটা অবয়ব বেরিয়ে এলো, চেনা, খুব চেনা। কিন্তু এবার মুখটা পরিষ্কার দেখা যাচ্ছে না, শুধু কণ্ঠ। আরিয়ান। সে এগিয়ে যেতে চাইল, কিন্তু পায়ের নিচের মাটি ফেটে যাচ্ছে। তুমি কেন ফিরে এলে? সে চিৎকার করল। উত্তর এলো না। আলো ধীরে ধীরে মিলিয়ে গেল। তার ঘুম ভেঙে গেল হঠাৎ। সকালে সে বুঝল এভাবে চলতে পারে না। সে হয় নিজেকে বোঝাবে সব স্বপ্ন ছিল, নয়তো মেনে নেবে তার জীবনের এক অংশ সেই জগতে আটকে আছে। সে ঠিক করল সে এগোবে, নিজের পড়াশোনা, নিজের জীবন নিয়ে। কিন্তু হৃদয়ের এক কোণে সে জায়গা রেখে দিল, যদি কখনো আবার। মাস কেটে গেল। একদিন বিকেলে সে লাইব্রেরি থেকে বেরোচ্ছে। হঠাৎ তার মনে হলো কেউ তাকে দেখছে। সে পিছনে তাকালো। অনেক মানুষের ভিড়, অচেনা মুখ। কিন্তু দূরে এক মুহূর্তের জন্য সে দেখল সাদা পোশাক পরা এক মেয়ে দাঁড়িয়ে আছে। চোখ দুটো অদ্ভুত পরিচিত। সে স্থির হয়ে গেল, এক পলক। তারপর মেয়েটা ভিড়ের মধ্যে মিলিয়ে গেল। আরিয়ান দৌড়ে গেল সেই দিকে। কেউ নেই। সে হাঁপাতে হাঁপাতে দাঁড়িয়ে রইল। এটা কি ভুল দেখা, নাকি তার বুকের ভেতর আবার সেই পুরনো ঝড় উঠল? যে গল্প সে ভেবেছিল শেষ হয়ে গেছে, সেটা কি সত্যি শেষ, নাকি শুধু অপেক্ষা করছিল ফিরে আসার জন্য? লাইব্রেরির সিঁড়ির সামনে দাঁড়িয়ে আরিয়ানের বুক ধুকপুক করছিল। ভিড়ের মধ্যে সাদা পোশাকের সেই মেয়েটি মিলিয়ে গেছে। সে নিজেকে বোঝাতে চাইল, ভুল দেখেছিস, ঢাকায় হাজার মানুষ সাদা পোশাক পরে, সবাই এলারা নয়। তবুও তার বুকের ভেতর অদ্ভুত নিশ্চয়তা কাজ করছিল। ওই চোখ দুটো সে ভুলতে পারে না। সেদিন রাতে সে ঘুমোতে পারল না। বারবার মনে হচ্ছিল এলারা কি সত্যি এখানে এসেছে? কিন্তু কেন? সে তো বলেছিল তাদের জগতের নিয়ম আলাদা, মানুষের জগতে সহজে আসা যায় না। নাকি কোনো কারণে তাকে আসতেই হয়েছে? পরদিন বিকেলে সে আবার সেই জায়গায় গেল। ক্যাম্পাসের লাইব্রেরির সামনে দাঁড়িয়ে রইল অনেকক্ষণ। ছাত্রছাত্রীরা আসছে যাচ্ছে, হাসি, গল্প, ফোনের রিংটোন, সব স্বাভাবিক। কিন্তু তার চোখ খুঁজছে শুধু একটিই মুখ। হঠাৎ বাতাস বদলে গেল। মৃদু ঠান্ডা একটা হাওয়া তার গাল ছুঁয়ে গেল। সে ঘুরে দাঁড়াল। এইবার সে স্পষ্ট দেখল, ক্যাম্পাসের বড় বটগাছটার নিচে দাঁড়িয়ে আছে সে। সাদা হালকা নীল পোশাক, চুল খোলা, চোখে সেই গভীর নরম দৃষ্টি। এলারা। আরিয়ান এক মুহূর্ত দাঁড়িয়ে রইল, তারপর ধীরে ধীরে এগিয়ে গেল। দুজনের মাঝখানে মাত্র কয়েক কদম দূরত্ব। তুমি? এলারার ঠোঁটে খুব হালকা হাসি। হ্যাঁ আরিয়ান। তার গলা শুকিয়ে গেল। তুমি এখানে কিভাবে? সব নিয়ম একেবারে অটুট থাকে না। তুমি বলেছিলে ফিরে আসা সম্ভব নয়। এলারা শান্ত স্বরে বলল, মানুষের পৃথিবীতে পুরোপুরি আসা যায় না, কিন্তু কিছু সময়ের জন্য আসা যায়। আরিয়ান বুঝতে পারছিল না সে স্বপ্ন দেখছে কিনা। সে হাত বাড়িয়ে এলারার দিকে এগিয়ে দিল। এক মুহূর্ত থেমে এলারা তার আঙুল ছোল। স্পর্শটা বাস্তব। তার বুকের ভেতর জমে থাকা সমস্ত সন্দেহ ভেঙে গেল। তুমি কেন এলে? এলারা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে বলল, কারণ আমি শান্তিতে থাকতে পারছিলাম না। এই কথাটা শুনে আরিয়ানের বুক কেঁপে উঠল। তাহলে? আমি ভেবেছিলাম তোমাকে ফিরিয়ে দেওয়াই ঠিক, এটাই নিয়ম। কিন্তু ফিরে গিয়ে বুঝলাম নিয়ম সবসময় হৃদয়ের চেয়ে বড় নয়। আরিয়ান গভীর শ্বাস নিল। আমি প্রতিদিন তোমাকে ভেবেছি। এলারা তার দিকে তাকালো। আমি জানতাম। কিভাবে? তোমার অনুভূতি আমাদের জগতে আলো হয়ে পৌঁছত। এই কথাটা শুনে সে স্তব্ধ হয়ে গেল। তারা ক্যাম্পাসের ভিড় ছেড়ে একটু নির্জন জায়গায় গিয়ে বসল। সন্ধ্যার আলো ধীরে ধীরে নেমে আসছে। আরিয়ান বলল, তুমি কি এখানে থাকতে পারবে? এলারা মাথা নাড়ল। না, বেশিক্ষণ না, আমার শক্তি ক্ষয় হয় এখানে। তাহলে কেন এলে? কারণ কিছু কথা বলার দরকার ছিল। তার বুক ধক করে উঠল। কোন কথা? এলারা কিছুক্ষণ তার চোখের দিকে তাকিয়ে রইল।
তার চোখে আজ আর কোনো দ্বিধা নেই, শুধু স্পষ্ট অনুভূতি। আমি তোমাকে ভুলতে পারিনি। এই স্বীকারোক্তি শুনে যেন সময় থেমে গেল। আরিয়ান আসতে বলল, আমিও না। দুজনেই নীরব হয়ে গেল কয়েক মুহূর্ত। ক্যাম্পাসের দূরের শব্দ মৃদু হয়ে এলো। অ্যালারা বলল, আমাদের জগতের নিয়ম খুব কঠিন। মানুষ আর আমাদের মাঝে সম্পর্ক অনুমোদিত নয়। কেন? কারণ দুই জগতের শক্তি আলাদা। এই সংযোগ ভারসাম্য নষ্ট করে। তাহলে এখন কি হবে? অ্যালারা গভীর শ্বাস নিল। আমি শেষবারের মতো এসেছি। এই কথাটা আবারও বজ্রপাতের মতো নামল তার ওপর। শেষবার? হ্যাঁ। তাহলে তুমি আমাকে শুধু এটা বলতে এলে? অ্যালারা ধীরে বলল, না। সে একটু এগিয়ে এলো। আমি এসেছি কারণ তুমি সেই কথা বলতে পারোনি। আরিয়ানের গলা শুকিয়ে গেল। কোন কথা? অ্যালারা খুব আস্তে বলল, যেটা তোমার চোখে ছিল কিন্তু ঠোঁটে আসেনি। সে আর নিজেকে আটকে রাখতে পারল না। আমি তোমাকে ভালোবাসি অ্যালারা। শব্দগুলো বেরিয়ে আসতেই তার বুক হালকা হয়ে গেল। এতদিনের চাপা অনুভূতি যেন মুক্তি পেল। অ্যালারা চোখ বন্ধ করল এক মুহূর্তের জন্য। তারপর খুব আস্তে বলল, আমি জানতাম। তাহলে তুমি? অ্যালারা চোখ খুলল। তার দৃষ্টিতে আর কোনো লুকোনো কিছু নেই। আমিও তোমাকে ভালোবাসি অ্যালারা। এই স্বীকারোক্তির পর দুজনের মাঝখানে আর কোনো দূরত্ব নেই। আরিয়ান ধীরে তাকে জড়িয়ে ধরল। এবার অ্যালারা বাধা দিল না। মানুষের পৃথিবীর মাঝখানে সাধারণ সন্ধ্যার ভেতর এক অপার্থিব ভালোবাসা নিঃশব্দে সম্পূর্ণ হল। কিন্তু সময় স্থির থাকে না। হঠাৎ অ্যালারার শরীরের চারপাশে হালকা আলো জ্বলতে শুরু করল। আরিয়ান আতঙ্কে বলল, এটা কি? সময় শেষ হয়ে আসছে। না না, এখন না। অ্যালারা তার মুখ দুহাতে ধরে বলল, শোনো, আমাদের ভালোবাসা সত্যি, কিন্তু আমাদের একসাথে থাকা সম্ভব নয়। আমি উপায় খুঁজে বের করব। না আরিয়ান, কিছু জিনিস মেনে নিতে হয়। তার চোখে এবার জল চিকচিক করছে। আমি তোমাকে কষ্ট দিতে চাই না। তাহলে থেকো। অ্যালারা মাথা নাড়ল। থাকলে ভারসাম্য ভেঙে যাবে, আর তার ফল ভয়ঙ্কর। আলোর তীব্রতা বাড়ছে। আরিয়ান তাকে শক্ত করে জড়িয়ে ধরল। আমি আবার তোমাকে হারাতে চাই না। অ্যালারা তার কানে ফিসফিস করে বলল, ভালোবাসা হারায় না, শুধু রূপ বদলায়। তারপর ধীরে তার ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল। সময়ের সব শব্দ মিলিয়ে গেল। এক গভীর দীর্ঘ নিঃশব্দ চুম্বন, যেন দুই জগতের মাঝখানে শেষ সেতু। আলো হঠাৎ উজ্জ্বল হয়ে উঠল। আরিয়ান চোখ বন্ধ করল। আবার যখন চোখ খুলল, তার সামনে কেউ নেই। শুধু সন্ধ্যার স্বাভাবিক আলো, ক্যাম্পাসের স্বাভাবিক শব্দ। সে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার বুকের ভেতর কষ্ট আছে, কিন্তু আজ প্রথমবার সেই কষ্টের সঙ্গে শান্তিও আছে। কারণ এবার সে জানে তাদের ভালোবাসা বলা হয়েছে, অপূর্ণ নয়। আকাশের দিকে তাকিয়ে সে ফিসফিস করল, বিদায় নয়, আবার দেখা হবে কোনো রূপে। দূরে এক ঝলক নরম আলো জ্বলে উঠল, তারপর মিলিয়ে গেল। এলারার মিলিয়ে যাওয়ার পর বেশ কিছুক্ষণ আরিয়ান একই জায়গায় দাঁড়িয়েছিল। চারপাশে মানুষের স্বাভাবিক চলাফেরা, হাসি, কথাবার্তা সব চলছে, কিন্তু তার কাছে সবকিছু যেন দূরের কোনো শব্দের মতো লাগছিল। তার ঠোঁটে এখনও এলারার স্পর্শের উষ্ণতা রয়ে গেছে। সে চোখ বন্ধ করল এক মুহূর্তের জন্য। না, এটা কল্পনা ছিল না, সে সত্যিই এসেছিল। সে সত্যিই বলেছিল, আমিও তোমাকে ভালোবাসি। এই স্বীকারোক্তিই যেন তার ভেতরের এক দীর্ঘ অস্থিরতাকে শান্ত করেছে। কিন্তু সেই শান্তির নিচে লুকিয়ে আছে ভয়ঙ্কর বাস্তবতা। এটা শেষ দেখা। সেই রাতটা ছিল অদ্ভুত ভারী। আরিয়ান নিজের ঘরে বসে আছে। টেবিলের ওপর খোলা ডায়েরি। সে লিখতে চাইছে, কিন্তু শব্দ খুঁজে পাচ্ছে না। অবশেষে সে লিখল, আজ সে আবার এলো। সে বলল ভালোবাসে, আর চলে গেল। ভালোবাসা কি শুধু বিদায়ের জন্যই আসে? কলম থেমে গেল। তার মাথার ভেতর ঘুরছে এলারা বলা কথাগুলো। নিয়ম ভাঙলে ভারসাম্য নষ্ট হয়, ফল ভয়ঙ্কর। ভারসাম্য? কিসের ভারসাম্য? সে কি সত্যি এত বড় কোনো বিপদের কারণ হতে পারে? পরদিন সকাল থেকেই তার মধ্যে অদ্ভুত অস্থিরতা। সে লাইব্রেরি, বটগাছ, সেই নির্জন জায়গা সবখানে আবার গেল। কোথাও কোনো আলো নেই,
কোনো অস্বাভাবিক বাতাস নেই, সব স্বাভাবিক। কিন্তু তার মনে হলো কিছু একটা ঠিক নেই। সেই রাতেই ঘটনা ঘটল। ঘুমের মধ্যে সে অনুভব করল তার চারপাশে তীব্র আলো। আগের স্বপ্নগুলোর মতো নয়, এটা আরও তীক্ষ্ণ, আরও কাঁপনময়। সে চোখ খুলতেই দেখল সে দাঁড়িয়ে আছে সেই আলোর জগতের সীমানায়, শক্তির কেন্দ্র সামনে, কিন্তু পরিবেশ শান্ত নয়। আকাশে ফাটলের মতো দাগ, আলোর তরঙ্গ অস্থির। দূরে কয়েকটি অবয়ব দাঁড়িয়ে, জিনেরা, তাদের চোখে উদ্বেগ। একজন এগিয়ে এসে বলল, মানুষ, তুমি আবার সংযোগ স্থাপন করেছ। আরিয়ান চমকে উঠল, আমি কিছু করিনি, তোমাদের ভালোবাসা শক্তির স্রোত বদলে দিয়েছে। তার বুক কেঁপে উঠল। এলারা কোথায়? অবয়বগুলো নীরব। তারপর পেছন থেকে কণ্ঠ, আমি এখানে। সে ঘুরে দাঁড়ালো। এলারা দাঁড়িয়ে আছে, কিন্তু আজ তার মুখে আগের মতো কোমলতা নেই, চোখে গভীর ক্লান্তি। কি হয়েছে? আরিয়ান দৌড়ে গেল তার কাছে। এলারা ধীরে বলল, আমি নিয়ম ভেঙেছি। কিসের নিয়ম? মানুষের জগতে ফিরে গিয়ে ভালোবাসার স্বীকারোক্তি করা নিষিদ্ধ। এই সংযোগ দুই জগতের শক্তিকে অস্থির করে। দূরে আকাশে আবার ফাটল দেখা দিল, আলোর রেখা কাঁপছে। এটা কি আমার কারণে? তার গলা কেঁপে উঠল। না, এলারা মাথা নাড়ল, এটা আমাদের দুজনের কারণে। তার বুকের ভেতর অপরাধ বোধ ছড়িয়ে পড়ল। তাহলে আমি কি করতে পারি? জিনেদের একজন বলল, সংযোগ ছিন্ন করতে হবে। মানে? এলারা তার দিকে তাকালো। মানে আমাদের স্মৃতি ভেঙে দিতে হবে। এই কথাটা শুনে যেন মাটি সরে গেল পায়ের নিচ থেকে। না, সে চিৎকার করল, আমি তোমাকে ভুলতে চাই না। এলারা ধীরে এগিয়ে এলো। আমিও না। তাহলে? কিন্তু যদি না ভাঙি, দুই জগতের মাঝের দেয়াল দুর্বল হয়ে যাবে। তখন অরাজকতা তৈরি হবে। আকাশে আবার তীব্র আলোর বিস্ফোরণ। আরিয়ান দাঁত চেপে বলল, আমি নিয়ম মানি না, আমি লড়ব। এলারা মৃদু হেসে মাথা নাড়ল। সব যুদ্ধ জেতার জন্য নয়, কিছু যুদ্ধ মেনে নেওয়ার জন্য। আমি তোমাকে আবার হারাতে পারবো না। এলারা তার হাত ধরল। তুমি হারাবে না, কারণ ভালোবাসা স্মৃতি ছাড়াও থাকে। কিন্তু আমি যদি তোমার মুখই ভুলে যাই, তাহলে তোমার হৃদয় মনে রাখবে। তার চোখ ভিজে উঠেছে। জিনেদের কণ্ঠ ভেসে এলো, সময় শেষ। এলারার চারপাশে তীব্র আলো জমতে শুরু করল। এটা কি শেষবার? আরিয়ানের গলা ভেঙে যাচ্ছে। এলারা বলল, হ্যাঁ, এবার সত্যিই। সে এগিয়ে এসে আরিয়ানকে শক্ত করে জড়িয়ে ধরল। আমাকে ক্ষমা করো। কিসের জন্য? তোমাকে এই ভালোবাসায় জড়িয়ে ফেলার জন্য। আমি কখনো অনুতপ্ত নই। তাহলে শক্ত হও। আলো বিস্ফোরণের মতো ছড়িয়ে পড়ল। আরিয়ান অনুভব করল কিছু একটা তার ভেতর থেকে টেনে বের করে নেওয়া হচ্ছে। স্মৃতির টুকরো ভেঙে যাচ্ছে, ছবি ঝাপসা হয়ে যাচ্ছে। সে চিৎকার করতে চাইল, কিন্তু শব্দ বেরোল না। শেষবারের মতো সে দেখল এলারা হাসছে। তারপর সব অন্ধকার। চোখ খুলতেই সে নিজের বিছানায়। ভোরের আলো জানালা দিয়ে ঢুকছে। সে উঠে বসল, মাথা ভারী। মনে হচ্ছে সে কোনো গভীর স্বপ্ন দেখেছিল, খুব গুরুত্বপূর্ণ কিছু, কিন্তু মনে পড়ছে না। তার বুকের ভেতর অদ্ভুত শূন্যতা। কেন যেন মনে হচ্ছে সে কাউকে হারিয়েছে, কিন্তু কাকে? সে জানালার বাইরে তাকালো। আকাশ স্বাভাবিক, তবুও তার অজান্তেই ঠোঁটে এক নাম এসে থামল, এ। কিন্তু বাকিটা আর মনে পড়ল না। তার ডায়েরির পাতা খুলে আছে। শেষ লাইনে লেখা, ভালোবাসা কি শুধু বিদায়ের জন্যই আসে? সে অবাক হয়ে তাকিয়ে রইল। কখন লিখেছিল সে জানে না, কিন্তু তার হৃদয়ের গভীরে অচেনা এক আলো এখনো নিঃশব্দে জ্বলছে। সকালটা অদ্ভুত ভারী লাগছিল। আরিয়ান বিছানায় বসে অনেকক্ষণ চুপ করে রইল। তার মনে হচ্ছিল সে খুব গুরুত্বপূর্ণ কিছু ভুলে গেছে, এমন কিছু যা তার জীবনের অংশ ছিল। কিন্তু যতই চেষ্টা করছে, পরিষ্কার করে কিছুই মনে পড়ছে না। মাথার ভেতর শুধু একরকম ফাঁকা অনুভূতি। সে উঠে মুখ ধুলো, আয়নায় নিজের দিকে তাকালো। চোখের নিচে ক্লান্তির ছাপ, যেন অনেকদিন ঘুমায়নি। ডেস্কের ওপর ডায়েরি খোলা। শেষ লাইনে লেখা, ভালোবাসা কি শুধু
বিদায়ের জন্যই আসে? সে বিস্ময়ে তাকিয়ে রইল। ভালোবাসা? কার? সে তো কারো প্রেমে নেই। তাহলে এই কথাটা কেন লিখেছে? সে বসে পড়ল চেয়ারে, চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করল। মনে হল সাদা রং, আলো, কোনো মেয়ের হাসি, কিন্তু মুখটা ঝাপসা, যেন কুয়াশার আড়ালে। দিনগুলো আবার স্বাভাবিক ছন্দে চলতে লাগল। ক্লাস, বন্ধু, অ্যাসাইনমেন্ট, ব্যস্ততা। বাইরে থেকে দেখলে আরিয়ান একদম আগের মতোই, হাসছে, কথা বলছে, পরিকল্পনা করছে ভবিষ্যৎ নিয়ে। কিন্তু মাঝে মধ্যে সে থেমে যায়, হঠাৎ আকাশের দিকে তাকিয়ে থাকে, কিংবা বাতাসে ভেসে আসা অচেনা শীতলতা অনুভব করে। তার মনে হয় কেউ তাকে দেখছে, কিন্তু সে জানে না কে। এক সন্ধ্যায় ছাদে দাঁড়িয়েছিল সে, আকাশে অসংখ্য তারা। হঠাৎ তার বুকের ভেতর হালকা ব্যথা উঠল। কোনো দৃশ্য মনে নেই, কোনো নাম নেই, তবুও মনে হল সে কাউকে একদিন আকাশের নিচে দাঁড়িয়ে কথা দিয়েছিল। কি কথা মনে পড়ছে না। সে ফিসফিস করে বলল, তুমি কে? উত্তর এলো না। তবুও অদ্ভুতভাবে তার মনে হল কেউ যেন হাসল। ওদিকে আলোর সেই জগতে পরিবেশ আবার শান্ত হয়েছে। শক্তির কেন্দ্র স্থির, আকাশের ফাটল মিলিয়ে গেছে। এলারা একা নাড়িয়ে আছে সেই চূড়ার ওপর, যেখানে একদিন তারা পাশাপাশি দাঁড়িয়েছিল। তার চোখ বন্ধ। সে অনুভব করতে পারে সংযোগ ভেঙে গেছে। মানুষের জগতের সেই স্রোত আর পৌঁছায় না এখানে। নিয়ম পুনরুদ্ধার হয়েছে। জিনেদের একজন কাছে এসে বলল, ভারসাম্য ফিরে এসেছে। এলারা ধীরে মাথা নাড়ল। তুমি কি অনুতপ্ত? প্রশ্ন এলো। এলারা কিছুক্ষণ চুপ থেকে বলল, না। তাহলে সে তো এখন তোমাকে মনে রাখে না। এলারা আকাশের দিকে তাকালো। মনে রাখা সবসময় স্মৃতিতে হয় না। তার বুকের ভেতর এখনো উষ্ণতা আছে। আরিয়ানের কণ্ঠ, তার স্পর্শ, সব স্মৃতিতে স্পষ্ট। শুধু এক পার্থক্য, এখন সে জানে তাকে আর দেখা যাবে না। মানুষের পৃথিবীতে একদিন আরিয়ান লাইব্রেরিতে বসে পড়ছিল। হঠাৎ পাশের টেবিলে বসা এক মেয়ের হাসি শুনে তার বুক থক করে উঠল। সে তাকালো। না, চেনা নয়। তবুও কেন যেন মনে হল এই হাসি সে আগে কোথাও শুনেছে। সে মাথা নাড়ল। হয়তো কল্পনা। তার বন্ধু রাফি এসে বলল, কিরে, হঠাৎ এত চুপচাপ কেন? কিছু না, মনে হচ্ছে কিছু একটা ভুলে গেছে। রাফি হেসে বলল, পরীক্ষার সিলেবাস? সে হেসে ফেলল। হয়তো সত্যিই এটাই জীবন। সবকিছু ধীরে ধীরে সাধারণ হয়ে যায়। কয়েক মাস কেটে গেল। এক রাতে সে স্বপ্ন দেখল, অসংখ্য আলোর কণা উড়ছে চারপাশে। দূরে কেউ দাঁড়িয়ে আছে, মুখ দেখা যাচ্ছে না, কিন্তু কণ্ঠ ভেসে এলো, শক্ত থেকো। সে ঘুম ভেঙে উঠে বসল। হৃৎস্পন্দন দ্রুত। কেন যেন তার চোখ ভিজে গেছে। সে জানে না কেন, কিন্তু বুকের ভেতর যে আলোটা আছে সেটা নিভে যায়নি। ওদিকে এলারা দাঁড়িয়ে আছে শক্তির কেন্দ্রের পাশে। সে চোখ বন্ধ করে অনুভব করার চেষ্টা করল কোনো সাড়া আসে কিনা। কিছুই নেই। সংযোগ সত্যিই শেষ। তবুও তার ঠোঁটে মৃদু হাসি ফুটল, কারণ সে জানে কোনো এক মানব হৃদয়ে তার ভালোবাসার আলো রয়ে গেছে, যদিও সে নিজে ভুলে গেছে নাম। সময় আরও এগিয়ে যায়। আরিয়ান এখন শেষ বর্ষের ছাত্র। ভবিষ্যৎ নিয়ে ভাবছে, কিন্তু মাঝে মধ্যে একা হলে সে ডায়েরির সেই পাতাটা খুলে পড়ে। ভালোবাসা কি শুধু বিদায়ের জন্যই আসে? সে আজও উত্তর জানে না। তবে সে বুঝেছে, ভালোবাসা যদি সত্যি হয় তবে তা মুছে যায় না। স্মৃতি ঝাপসা হতে পারে, নাম হারিয়ে যেতে পারে, কিন্তু অনুভূতির আলো হৃদয়ের গভীরে থেকে যায়। আর সেই আলোই হয়তো একদিন আবার পথ দেখাবে। সময় থেমে থাকে না। 4 বছর কেটে গেছে। আরিয়ান এখন আর বিশ্ববিদ্যালয়ের ছাত্র নয়। সে নিজের জীবনে দাঁড়িয়েছে। চাকরি, ব্যস্ততা, দায়িত্ব, নতুন মানুষ, নতুন সম্পর্কের সম্ভাবনা। বাইরে থেকে দেখলে সে সম্পূর্ণ স্বাভাবিক একজন মানুষ, কিন্তু তার ভেতরে এক অদ্ভুত শূন্য জায়গা রয়ে গেছে,
সে জানে না সেই শূন্যতা কার জন্য। কখনো হঠাৎ করে বুকের ভেতর এক মৃদু টান অনুভব করে। কোনো নাম মনে পড়ে না, কোনো মুখ নয়, তবুও যেন কারোর জন্য অপেক্ষা করে আছে তার মন। সে নিজেকে বোঝায়, সব মানুষের জীবনেই এমন কিছু অজানা অনুভূতি থাকে। এক বর্ষার বিকেলে অফিস থেকে ফেরার পথে হঠাৎ তার মনে হলো সে পাহাড়ে যেতে চায়। কেন? কোনো কারণ নেই, তবুও বুকের ভেতর অদ্ভুত টান। কয়েক সপ্তাহ পর সে একা রওনা দিল বান্দরবনের দিকে। বন্ধুরা অবাক, হঠাৎ একা ট্রিপ? সে শুধু হেসে বলল, মনে টান ছিল। পাহাড়ি পথ ধরে হাঁটতে হাঁটতে তার বুকের ভেতর অদ্ভুত পরিচিত অনুভূতি জাগল। বাতাসের গন্ধ, গাছের ছায়া, সব যেন আগে কোথাও ছুঁয়ে গেছে তাকে। সে জানে না কখন। তৃতীয় দিনের বিকেল, সে একা একটু ভেতরের পথে হাঁটছিল। হঠাৎ থেমে গেল। এখানেই? কেন যেন মনে হচ্ছে এখানেই কিছু ঘটেছিল, কিন্তু কি? মাথার ভেতর হালকা ব্যথা উঠল। সে চোখ বন্ধ করল। হঠাৎ এক ঝলক আলো, সাদা রূপালি আভা, কারোর চোখ, একটা কণ্ঠ, শক্ত থেকো। তার বুক কেঁপে উঠল। সে হাঁটু গেড়ে বসে পড়ল। মনে হলো তার ভেতরে আটকে থাকা কোনো দরজা খুলে যাচ্ছে। ঝাপসা ছবিগুলো ধীরে ধীরে পরিষ্কার হতে লাগল। আলোর জগৎ, শক্তির কেন্দ্র, এলারা। নামটা হঠাৎ স্পষ্ট হয়ে উঠল, এলারা। তার শ্বাস বন্ধ হয়ে আসছে। সব মনে পড়ছে না, কিন্তু অনুভূতি ফিরে এসেছে। ভালোবাসা। সে আকাশের দিকে তাকালো। সন্ধ্যার আলো পাহাড়ের গায়ে পড়েছে। হঠাৎ বাতাস বদলে গেল। নরম শীতলতা তাকে ঘিরে ধরল। তার সামনে খুব ধীরে এক ক্ষীণ আলোর রেখা জ্বলে উঠল। সে নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে রইল। আলোটা মানুষের অবয়ব নিল। সম্পূর্ণ নয়, স্বচ্ছ, যেন আলো দিয়ে আঁকা, কিন্তু চোখ দুটো স্পষ্ট, এলারা। তার ঠোঁটে নরম হাসি। তুমি মনে করতে শুরু করেছ। আরিয়ানের চোখ ভিজে উঠল। তুমি সত্যি? আমি সম্পূর্ণভাবে আসতে পারি না আর, কিন্তু অনুভূতির পথ বন্ধ করা যায় না। তাহলে স্মৃতি কেন ভেঙে দিয়েছিলে? এলারা শান্ত স্বরে বলল, কারণ তখন তোমার জীবন থেমে যেত, তুমি এগোতে পারতে না। আমি চাইনি তুমি আমার জন্য তোমার পৃথিবী হারাও, কিন্তু আমি তো ভুলে গিয়েছিলাম। ভুলে যাওয়া ছিল তোমার রক্ষা, আর মনে পড়া হচ্ছে তোমার পরিপক্কতা। সে এগিয়ে এলো। তাহলে এখন আমরা কি একসাথে থাকতে পারি? এলারা মাথা নাড়ল। না, নিয়ম এখনো আছে। দুই জগৎ এক হতে পারে না। তাহলে কেন এলে? শেষ সত্যটা বলার জন্য। বাতাস নিস্তব্ধ। ভালোবাসা কখনো অধিকার নয়। ভালোবাসা মানে কারোর জীবন পূর্ণ করা, তাকে নিজের কাছে বেঁধে রাখা নয়। আরিয়ানের চোখে জল গড়িয়ে পড়ল। আমি তোমাকে ছাড়া পূর্ণ নই। এলারা ধীরে বলল, তুমি ভেবেছিলে তাই, কিন্তু দেখো, তুমি বড় হয়েছ, দাঁড়িয়েছ, জীবন গড়েছ, আমার স্মৃতি ছাড়া। সে থেমে গেল। ভালোবাসা তোমাকে দুর্বল করেনি, তোমাকে শক্ত করেছে। আলোর অবয়ব একটু কাঁপল। এটাই চূড়ান্ত সত্য আরিয়ান। আমরা একসাথে থাকার জন্য জন্মাইনি, আমরা একে অপরকে বদলানোর জন্য এসেছিলাম। তার বুকের ভেতর ব্যথা আছে, কিন্তু আজ সেই ব্যথায় শান্তি মিশে গেছে। তাহলে এটাই শেষ দেখা? এলারা হাসল। ভালোবাসার কখনো শেষ দেখা হয় না, শুধু রূপ বদলায়। সে ধীরে এগিয়ে এসে তার কপালের ওপর আলোর স্পর্শ রেখে দিল। এইবার কোনো বিস্ফোরণ নেই, কোনো স্মৃতি ভাঙা নেই, শুধু গভীর উষ্ণতা। আলো ধীরে ধীরে মিলিয়ে গেল। পাহাড়ের বাতাস আবার স্বাভাবিক। আরিয়ান একা দাঁড়িয়ে, কিন্তু আজ তার ভেতরে শূন্যতা নেই। সে জানে, কিছু ভালোবাসা পাশে থেকে পূর্ণ হয় না, দূরে থেকেও সম্পূর্ণ হয়। সে আকাশের দিকে তাকিয়ে মৃদু হাসল। বিদায় নয়, ধন্যবাদ। দূরে শেষবারের মতো এক ক্ষীণ রূপালী আলো ঝলকে উঠল। তারপর পাহাড়ের সন্ধ্যা নেমে এলো। গল্প শেষ, কিন্তু ভালোবাসা নয়, কিন্তু ভালোবাসা নয়, কিন্তু ভালোবাসা নয়, কিন্তু ভালোবাসা নয়।
তো ভালোবাসা নয়।